সিএফসিয়ান। আজকে আমরা কথা বলবো কিভাবে তুমি এইচএসসি ইংলিশ ভালো করতে পারো। তো আবার বলি, এইচএসসি ইংলিশ, আমি কিন্তু এটা বলি নাই যে ইংলিশ কিভাবে ভালো করতে পারো, এইচএসসি অথবা এইচএসসি এসএসসি ইংলিশ ভালো করতে পারো কিভাবে, সেটা নিয়ে বলবো। তো ইংলিশ বলি নাই কেন, কারণ ইংলিশ একটা ভাষা, আর আমি নিজেও ইংরেজিতে এত দক্ষ না। তো ইংলিশের মেইন চারটা বিষয়, একটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রাইটিং, আরেকটা হচ্ছে গ্রামার। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংলিশকে ভাষা হিসেবে ট্রিট করা নাই। এখানে শুধুমাত্র গ্রামার আর রাইটিংটা টেস্ট করা হয়। তোমার যে মেইন দুইটা জিনিস, লিসনিং এবং স্পিকিং, এটা টেস্ট করা হয় না। এই কারণে দেখবা অনেকে খুব ভালো নাম্বার পায় ইংরেজিতে, কিন্তু কথা বলতে পারে না। এর মধ্যে আমি একজন, তুমিও একজন হইতে পারো। তো আজকে আমরা দেখবো কিভাবে ইংলিশে ভালো করা যায় না, কিভাবে এইচএস ইংলিশে ভালো করা যায়। তো এইচএস ইংলিশ কিন্তু কোনো মহাসাগর না, এটা খুবই সীমিত একটা আহ, বিষয়। তো কি পড়বা, কোথা থেকে পড়বা, সেটা বুঝতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ইংলিশে 2 বছর ধরে পড়ে সে যে নাম্বার পায়, যে লাস্টের 6 মাসে পড়ে সে সেম নাম্বার পায়। এটা আমি নিজের জীবনে দেখছি আর কি। তো আমি ক্লাস 9-10-এ সারা বছর পড়ছিলাম, কিন্তু আমার মেইনলি কাজে লাগছে লাস্ট টেস্ট পেপারের 3টা মাস। টেস্ট পেপার যেগুলো পড়ছিলাম ওইগুলো থেকে পরীক্ষা আসছে, ওইগুলোর জন্য আমি পরীক্ষায় 90 করে মানে পাইছিলাম। তো এই কারণে একটা ভিডিও বানানোর সাহস হইলো যে কিভাবে এইচএসসি অথবা এসএসসি ইংলিশে ভালো করা যায়। তো শুরু করি। ঠিক প্রথম পয়েন্ট সেটা হচ্ছে, এটা শুধু একাডেমিক ইংলিশ। একাডেমিক মানে কি? একাডেমিক মানে হচ্ছে যেগুলো তোমার পরীক্ষা আসবে। তো আমাদের কিন্তু এখানে অনেকটা ছোট হয়ে গেল, আমাদের কিন্তু কথা বলতে হইতেছে না, আমাদের লিসনে মানে শুনতে হইতেছে না ইংলিশ, জাস্ট প্রশ্ন দেখবা, লিখবা, কি আসে, কোন কোন নং আসে, কিভাবে আসে, সেগুলো আমরা আগেই জানি। তো এটা কিন্তু এইচএসসি ইংলিশ ছোট হয়ে গেল। ঠিক আছে, তো পরবর্তী পয়েন্ট দেখো, মেইন সোর্স টেস্ট পেপার। তো এখন আমরা যেহেতু কম সময়ে শেষ করব, মানে অর্থাৎ কম সময়ে শেষ করার কথা বলতেছি, তখন তুমি কিন্তু সব পড়তে পারবে না। অনেক মোটা মোটা গাইড পাওয়া যায়, অনেক অনেক জিনিসপাতি পাওয়া যায়, যেগুলো বেসিক ইংলিশ খুবই ভালো করে, এবং আমাদের বাস্তব জীবনে কিন্তু বেসিক ইংলিশটাই কাজে লাগে। কিন্তু আমরা পরীক্ষায় তো বেসিক ইংলিশ খুব একটা কাজে লাগে না, মুখস্থ বিদ্যায় বেশি কাজে লাগে নাম্বার পেতে গেলে। তো এই কারণে আমাদের সোর্স বুঝতে হবে। সোর্স হচ্ছে টেস্ট পেপার। এই টেস্ট পেপারটা যত রিসেন্ট হবে তত ভালো। এখন কোন টেস্ট পেপার পড়বা, সেটা হচ্ছে নবদূত পড়তে পারো, সবচেয়ে চলে, যেটা মানে সবচেয়ে বেশি চলে। অন্য পাবলিকেশনের হবে, কিন্তু এটা যদি পাও তাহলে এটা কালেক্ট করে ফেলো, ভালো হবে আর কি। তো টেস্ট পেপার মূলত কি, টেস্ট পেপারও তো কম না, অনেকটা মোটা। মেইনলি তুমি পড়বা বোর্ড প্রশ্ন, ধরো 24-এর বোর্ড প্রশ্ন, 23-এর বোর্ড প্রশ্ন, এগুলা পড়বা। তো বোর্ড প্রশ্নগুলা পড়লে এখান থেকে দেখা যায় অনেক সময় হুবহু চলে আসে, অনেক সময় কাহিনী সেম, সবকিছুই সেম, শূন্যস্থানগুলা পাল্টায় দিছে। মানে আগে যে জায়গায় শূন্যস্থান ছিল পরে আরেক জায়গায়, অথবা টাইপ কমন পরে। যেমন ধরো, মানে প্যাটার্ন তো ফলো করবে বোর্ড প্রশ্ন, যেহেতু বোর্ডের প্যাটার্নই ফলো করবে। অনেক জায়গায় দেখা যায় মুখস্থ যেগুলো আসে সেম এরিয়া থেকে আসে, অথবা সেম টাইপের গুলো আসে। তো এগুলা কোথায় পাবো, একবারে টেস্ট পেপারে পাবো, কম্প্যাক্ট আকারে, সবচেয়ে ছোট আকারে। আরো স্পেসিফিক করে বললে বোর্ড প্রশ্ন পড়তে হবে। তো আমরা বুঝতে পারলাম যে কোথা থেকে পড়বো, সোর্স ফিক্স করলাম। তো মেইন সোর্স, এখন অনেকে বলতে পারো আমি তো ভাই অর্থ বুঝি না, আমি তো মানে একেবারে দুর্বল, কোথা থেকে শুরু করব, টেস্ট পেপারে তো সব প্র্যাকটিস, আমি তো জানি, মানে জানি না যে কয়টা কয়টা নং আসে, অথবা কোন নঙে কিভাবে আনসার করতে হয়, এটা আমি বুঝি না। তো এটার জন্য কি করব, দেখো এটার জন্য করতে হবে ক্লিয়ার বেসিক ফ্রম অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস থেকে বেসিক ক্লিয়ার করতে হবে। এখন অনলাইন ক্লাস কেন বলছি, কারণ অফলাইনে তো তোমার সারা বছর পড়ায়, তোমার জীবনও এইচএসসি ইংলিশ 1 বছরের মধ্যে অথবা 2 বছরের মধ্যে শেষ করে দিবে, মানে শেষ করবে, কিন্তু 3 মাসের মধ্যে তোমাকে শেষ করে দিবে না। কারণ স্যারের ব্যবসা আছে। যদি অনেক কিছু শিখতে পারবা, তবে তুমি যদি শুধুমাত্র একাডেমিক ইংলিশ শিখতে চাও তাহলে সেটার জন্য 2 বছর সময় ব্যয় করতে হয় না। আমরা যদি আরো কম সময় ব্যয় করি তাহলে আমরা শেষ করতে পারবো। তো সেটার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে অনলাইন ক্লাস, কারণ এখানে তুমি যেটা লাগবে সেটা পাইতেছো, যখন লাগবে তখন পাইতেছো। আবার পরবর্তীতে তুমি যদি ভুলে
যাও তাহলে আবার রিচেক করার জন্য ক্লাসটা তো সেভ থাকতেছে। এই জন্য অনলাইন ক্লাস সবচেয়ে বেটার। শুধুমাত্র ইংরেজি না, যে কোনো বিষয়ে তুমি গ্যাপ করতে চাও অথবা দ্রুত শেষ করতে চাও তাহলে সেটার জন্য অনলাইন ক্লাস বেস্ট। আর তুমি যদি কোনো কিছু রেগুলারিটি মেনটেন করে করতে চাও তাহলে অফলাইন বেস্ট, কারণ ওইখানে যাওয়া আসা হয় রেগুলার, ওইটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তো কম সময় শেষ করতে গেলে অবশ্যই অবশ্যই অনলাইন ক্লাস করতে হবে। তো এখানে অনেক চ্যানেল আছে, যেমন ধরো পাভেলস ইংলিশ আছে, ইংলিশ মজা, এরকম পাটোয়ারি আরেকটা আছে, এরকম অনেকগুলা চ্যানেল আছে। তো চ্যানেল ভিত্তিক আমরা পড়াশোনা করব না, আমাদের যে টপিকটা লাগবে সেটা শুধুমাত্র সার্চ দিব, সার্চ দিলে দেখবা অনেকগুলো ক্লাস আসবে। এখন তুমি বলতে পারো যে কোনটা ভালো কোনটা খারাপ, আমি তো বুঝি না। তো প্রথমত একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেটাতে ভিউ বেশি সেটা ভালো, এই স্ট্র্যাটেজি ফলো করবা। তো 2-3টা ক্লাস করার পর তুমি বুঝতে পারবা যে যার ক্লাস করতেছো তার ক্লাস কি তুমি বুঝো কিনা। যদি ওই বেশি ভিউওয়ালা ক্লাস তোমার বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে ওই ভাইয়ার ক্লাস ফলো করবা, বুঝছো। আর সব কিছু পাওয়া যায়, যা চাইবা সব কিছু পাওয়া যায়, কারণ দেখা যায় আগের বছরের যেগুলা পেইড ব্যাচে ক্লাস নিছে ওরা ওরা পরের বছর সেটা পাবলিক করে দেয়। তো তোমার সোর্সের অভাব নাই, রিসোর্সের অভাব নাই। আর 10 মিনিট স্কুল, তারপর উদ্ভাসও দেখলাম বহুত ক্লাস নিছে। তো ক্লাস এবং কোয়ালিটিফুল ক্লাস এগুলা কিন্তু অফলাইন ক্লাসের চেয়েও অনেক ক্ষেত্রেই ভালো, ঠিক আছে। তো এই জন্য অনলাইন ক্লাস করবা, কিভাবে করবা সেটা বুঝলাম। সেটা হচ্ছে গো টু বোর্ড কুইশন। তো এখন অনলাইন ক্লাসে কিন্তু সকল প্রকার তুমি পড়ছো। আর সবচেয়ে বড় কথা কিন্তু অনলাইন ক্লাস করার সময় শুধুমাত্র যে ক্লাস দেখবা ব্যাপারটা এরকম না, নোট করতে হবে। তো নোট করতে হয়, কিভাবে ক্লাস করতে হয় এটা আশা করি তুমি জানো, এটা নিয়ে আর বেশি বললাম না কথা। তো যখন ক্লাস করছো তখন তো তোমার মোটামুটি বেসিক গুলা ক্লিয়ার হয়েছে, ক্লাস তো ভালো হবে অবশ্যই। তো ক্লাস করার পর যখন বেসিক ক্লিয়ার হয়েছে তখন কিন্তু তোমার প্র্যাকটিস করার দরকার, ঠিক আছে। এখানেও কিছু কিছু দেখবা প্র্যাকটিস করায় দিছে, তবে ফার্দার প্র্যাকটিস করতে তোমার টেস্ট পেপার আসতে হবে। তো গো টু বোর্ড কোয়েশ্চেন, সরাসরি বোর্ড কোয়েশ্চেনে যাবা। এখন প্র্যাকটিস কিভাবে করবা, এখন ওইখানে দেখবা যে অনেক কিছু তুমি পারো না অথবা অনেক অর্থ নতুন। তো এটা বলে রাখি, ইংলিশ অর্থগত যাদের সমস্যা আছে ভোকাবুলারিতে তাদের কিন্তু ন্যূনতম, এটা কিন্তু ন্যূনতম যে বোর্ড পোস্টে যে যে ওয়ার্ডগুলো উল্লেখ আছে অথবা আরো ন্যূনতম করলে আনসারে যে যে ওয়ার্ডগুলো উল্লেখ আছে এগুলা কিন্তু অর্থ সহ শিখতে হবে। অর্থ ছাড়া তুমি যদি আনসার মুখস্থ করো তাহলে সেটা বেশি দিন মনে থাকবে না। এই কারণে অন্তত পক্ষে উত্তরগুলার অর্থ মুখস্থ করতে হবে। দেখি তো লাইভটা চলে কিনা। লাইভ চলে, দেখা যায়। আমি মনে করছিলাম যে কাট হয়ে গেছে হয়তো বা। তো ঠিক আছে, তো আমরা উত্তরগুলার যে অর্থগুলা সেগুলো মুখস্থ করব। আর যদি সময় থাকে তাহলে প্রশ্নগুলোর অর্থ মুখস্থ করব। আরো সময় থাকলে মেইন বইটার অর্থ মুখস্থ করব। আরো সময় থাকলে আরো যা পারি তা মুখস্থ করব। কিন্তু আমাদের ন্যূনতম উত্তরগুলা এবং প্রশ্নগুলা মুখস্থ থাকতেই হবে। অর্থ শিখলে অবশ্যই ভালো, তবে পরীক্ষার জন্য সব অর্থ লাগে না। যেগুলো রিলেটিভ, যেগুলো অলরেডি আসছে অথবা যেগুলো মানে প্যাসেজের মধ্যে আছে সেগুলো তুমি পড়বা। তো প্র্যাকটিস করার সময় এই কাজটা করতে হবে এবং অর্থ ওই বইয়ের মধ্যে লিখে রাখবা, আলাদা কোনো নোট করা যাবে না। এইখানে ক্লাস নোট আলাদা হইতে পারে কিন্তু প্র্যাকটিস নোট কিন্তু ওই প্রশ্নের পাশে লিখে রাখতে হবে। এখন আরেকটা সমস্যা, এখন দেখো কিভাবে করবা আরো ভালো করে বলি। ক্লাস করছো তো ক্লাস কিন্তু মাথায় থাকতে হবে, এরকম যাতে না হয় যে ক্লাস করছো খাতায় আছে মাথায় নাই কিন্তু তুমি প্র্যাকটিস করতে চলে গেছো, তখন কিন্তু তোমার প্র্যাকটিসটা কোনো কাজে দিবে না, কিছুই পারবা না, কনফিডেন্স ড্রপ হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে যে যেগুলা ক্লাস করবা এগুলা মুখস্থ করে ফেলবা, মুখস্থ কইরা তারপর তুমি মানে প্র্যাকটিস করতে যাবা। তো প্র্যাকটিস করতে গেলে যদি এতটুকু করো তুমি মোর দেন 60% প্রশ্ন নিজে নিজে পারবা। এখন যেগুলো তুমি নোট পড়ার পর পারতেছো ফর শিওর সেগুলা দাগাবা না, আর যেগুলা পারতেছো না সেগুলা একটু মার্ক করে রাখবা যে এগুলো আমি পারি নাই, অথবা এগুলা নোট করার পর এগুলো একটু ব্যতিক্রম অথবা একটু কঠিন লাগতেছে, এগুলা কিন্তু ওই যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারের মধ্যে দেখায় ফেলবা। এখন টেস্ট পেপার গুলোর সবচেয়ে বড় অসুবিধা হইতেছে ইংলিশের ক্ষেত্রে, বিশেষ করে আনসার এক জায়গায় থাকে আর প্রশ্ন থাকে আরেক জায়গায়। তো আমাদের দেখা যায় যে প্রশ্ন পড়বো, আনসার খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় চলে যায়, একটা রং পড়তে গেলে আমাদের 20 মিনিট 30 মিনিট সময় চলে যায়। তো এটা প্রথমবার একটু এই প্যারাটা নিতে হবে তোমাকে। তো আমাদের তো রিভিশন করতে হবে, তো রিভিশনের সময় যাতে এই প্যারাটা না হয় সেটার ব্যবস্থা করতে হবে।
সব মানে বেশিরভাগ পোলাপান এই জায়গাতে ধরা খায়, অনেক পরে সারা বছর ধরে পড়ে কিন্তু পরীক্ষার আগে পড়তে পারে না, রিভাইজ করতে পারে না, দেখা যায় যে অর্ধেক যা পড়ছিল তার অর্ধেকও পড়তে পারে না। তো আমরা এখানে একটু অন্য খেলায় খেলবো, সেটা হচ্ছে আমি এই যে বলছিলাম যে বাকি 40% তুমি পারো না, এগুলোর কি করবা, মার্ক তো করবা, এবং মার্ক করার পর খুবই ছোট ছোট করে এক সাইডে আনসারগুলো লিখে রাখবা, প্রশ্নের পাশে লিখে রাখবা, যাতে করে মানে পরীক্ষার আগে আগে আবার ওই আনসারশিপ দেখে দেখে মিলাইতে না হয়। তুমি যাতে এগুলা এখান থেকে মুখস্থ করতে পারো, এমন ভাবে লিখবা এক সিরিয়ালে যাতে করে তুমি হাত দিয়ে এগুলো ঢাকতে পারো এবং প্রশ্নটা দেখতে পারো, প্রশ্ন করার পর এটা কি বুঝতেছে না দেখে নিলাম, যাতে করে আবার আনসার শিটে ব্যাক না যাওয়া লাগে। তো এই কাজটা করতে পারলে অনেক অনেক বেশি আগে থাকবে, এটা আমি পার্সোনালি অনেক বেশি মানে বেনিফিটেড হয়েছি, এবং আমার অন্যান্য বন্ধুরা দেখছি এগুলা মানে সারা বছর পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার আগে মাথা নষ্ট। তো পরীক্ষাতে সারা বছরের জ্ঞানটা কাজে লাগায়, মানে সবটা কাজে লাগাইতে পারে না যতটুকু মনে আছে আর কি, কিন্তু আমরা যারা এইভাবে ফলো করব তারা কিন্তু যা পড়ছিলাম সবটাই কাজে লাগবে, কোনো কিছুই বৃথা যাবে না। তো এইটা গেল গো টু গুড কোশ্চেন, পড়লে ভুলতে হবে, এটাই যে বললাম, তুমি মুখস্থ করবা ভুলতে হবে, আবার তো পড়তে হবে, আবার তোমার উত্তরপত্র দেখতে হবে, এটা কিন্তু একটা বিরাট ঝামেলা। তো এই কারণে সাইডে উত্তর লিখে রাখবা, লিখে রাখবে, অবশ্যই লিখে রাখবো। পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে শুধু শুধু আশাগুলোর অর্থ লিখবো, এটাও বলে ফেলছি যে যেগুলো অলরেডি আসছে সেগুলো কিন্তু তোমাকে অর্থ সহ পারতে হবে। এরকম চিন্তা করবা না যে পরীক্ষা কয়েকদিন পরে এখন আমি শিখে ফেলি মানে মুখস্থ করে ফেলি, পরে মানে আসলে পেরে ফেলবো, অর্থ বোঝা লাগবে না, ব্যাপারটা এরকম না। একটা জিনিস তুমি যদি শিখো তাহলে সেটা মুখস্থ করলে বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3 দিন মনে থাকবে, এরপরে মনে থাকবে না। কিন্তু তুমি যদি অর্থ সহ বা ব্যাখ্যা সহ শিখো তখন কিন্তু তোমার সেটা অনেক দিন মনে থাকবে, এবং রিভিশন করতেও অনেক কম টাইম লাগবে। তো অবশ্যই অবশ্যই যেগুলো আসছে সেগুলোর অর্থ শিখবে। দেখি তো লাইফটা হয় কিনা, লাইফ হইতেছে, তো একজন আছে। তো দেখছো, তো শুধু ভাষাগুলো অর্থ শিখবো। পরবর্তী পয়েন্ট এখন হচ্ছে রাইটিং, এটা গেল গ্রামার টামার যা আছে এতটুকু করতে পারলে তুমি মোটামুটি বেশিরভাগ গুলো 80% কমন পাবা। কমন বলতে কলেজের পরীক্ষা গুলোতে তো বোর্ড প্রশ্ন থেকেই তুলে দেয়, এগুলো কিন্তু কমন পাবা। আর বোর্ড প্রশ্নগুলো যদি তোমার শেষ হয়ে যায় তাহলে কিন্তু এক্সট্রা যে মডেল টেস্ট গুলো দেওয়া আছে বিভিন্ন স্বনামধন্য কলেজের সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এইগুলো করবা। তো এখন আসো আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, যেটা অনেকে পারে না, সেটা হচ্ছে রাইটিং। এখন রাইটিং এর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি মুখস্থ করতে হয়? এক কথায় করতে হয় আবার করতে হয় না। কিভাবে? আমি কিভাবে রাইটিংটা আনসার করছি অথবা ক্লাস 6 থেকে এই পর্যন্ত কিভাবে আসছি রাইটিং মুখস্থ না কইরা, আমি সেটা বলি। দেখো, স্টোরি নেম মুখস্থ, স্টোরির যে নাম সেগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে। কাহিনী তুমি জানো অথবা না জানো, স্টোরির নামটা মুখস্থ রাখতে পারলে 2টা নাম্বার শিওর, কারণ নামের মধ্যেই 2 নাম্বার, নামটা ভালো করে লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে। তো এরকম ভাবে মুখস্থ করতে হবে কোনগুলো, যেগুলা দেখবো বিভিন্ন সাজেশন ভিডিও পাওয়া যায় ইউটিউবে, সার্চ দিবা যে এসএসসি সাজেশন অথবা এইচএসসি সাজেশন, এগুলো কিন্তু খুবই ইজি, যে কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে অনেকে দেখে পিনিক নেয় যে আরে এই স্যার বলছে এটা আসছে, এটা স্যার বলছে, ব্যাপারটা এরকম না। এইগুলা কিছু কমন জিনিসই আইয়া পড়ে প্রতি বছর, তো এগুলা যে কারো সাজেশন পাইনি তুমি মোটামুটি কমন পাইতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে এখন প্যারাগ্রাফ, এটা কি করব, এটা ভাই মুখস্থ করতে পারবো না, কয়টা মুখস্থ করবো, অনেকগুলো আছে। কিছু কমন জিনিস তো মুখস্থ করছোই হয়তো বা ক্লাস 6 এ 7 এ 8 এ 9 এ 10 এ, তো ওইগুলা রিভাইজ করতে পারো। আশা করি বইগুলা যদি হারায়ও যায় কালেক্ট করতে পারো, বই কালেক্ট করা তো অসুবিধার কিছু না, অনলাইনে পিডিএফ পাওয়া যায় সমস্ত বইয়ের। তো এখান থেকে আগে যে বই থেকে পড়ছিলা যদি মুখস্থ করে থাকো তাহলে সেটা পড়তে পারো, ওইটা তো মুখস্থ হয়ে গেল, ওইটা এটা জাস্ট একটু ঘষা মাজা করে এক্সট্রা কিছু লাইন এড করে ইন্টারমিডিয়েটে বড় করে লিখবা, আর কিছু না। একবারে অনেকে মনে করে যে এসএসসি তে একরকম শিখছিলাম ওইটা খুবই ছোট, ইন্টারমিডিয়েটে খুব বড় করে শিখবো, আসলে কি ওই বড় করে শিখে না, ওইটা যেটা শিখছিল ওইটার মধ্যে একটু অ্যাড করে বড় করে আর কি। আর এত বড় করার টাইমও পাওয়া যায় না, লিখবা কোন সময়, তুমি কি 20 পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখবা নাকি, ঠিক আছে। এখন প্যারাগ্রাফ কিভাবে শিখবো, একটা প্যারাগ্রাফ রিডিং দিতে হবে, রিডিং দিলে কি হবে, তুমি কিন্তু কয়েকটা কি পয়েন্ট পাবা, সেগুলো নোট ডাউন করতে পারো, যে একটা প্যারাগ্রাফের কি কি পয়েন্ট আছে, কি পয়েন্ট, সেই কি পয়েন্ট গুলা, আর কিছু কিছু ইনফরমেশন মনে রাখতে হবে প্যারাগ্রাফের জন্য, যেগুলা ওই টপিকটার সাথে রিলেভেন্ট সম্পর্কিত। তো ওই টপিক কিছু কিছু এতটুকু যে কিছু কি পয়েন্ট আর কিছু রিলেভেন্ট টপিক বা রিলেভেন্ট তথ্য, সেগুলো মনে রাখতে পারলেই একটা পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ তুমি সাজাতে পারবা। যেমন ধরো আমি যদি লিখি যে ট্রি প্লান্টেশন, তো
প্রিপোজিশন কি সেটা আমরা একটু রিডিং করবো। রিডিং করলে আমরা তো বাংলা বুঝবো। এখানে যদি কোনো অর্থ না বুঝো শিখতে পারো, অর্থ শিখবা ভালো। আর যদি মনে হয় না অর্থ বেশি কঠিন লাইন আছে, এগুলো স্কিপ করবা, জাস্ট কিছু লাইন তোমাকে মনে রাখতে হবে। এতটুকু মনে রাখলা, মনে রাখার পর পরীক্ষায় কিভাবে লাগবা। দেখো এখন পর তুমি যদি এখন ক্লাস 10-এ পড়ো অথবা ইন্টারমিডিয়েটে পড়ো, অন্তত পক্ষে এতটুকু সিম্পল সিম্পল কিছু শব্দ সেন্টেন্স তো লিখতে পারো, ঠিক আছে? তো শুরুর দিকে একটু মুখস্থ করবা, শুরুর 2টা লাইন অথবা 3টা লাইন মুখস্থ করবা, লাস্টের দিকে কিছু মুখস্থ করবা। আর মাঝখানে ওই যে কি পয়েন্ট গুলো মনে রাখছিলা এগুলা জোড়া তালি মেয়েরা বড় করবা। আমি 16 পৃষ্ঠা পর্যন্ত প্যারাগ্রাফ লিখছি এইভাবে, এই স্ট্র্যাটেজি গুলো করে। আমি কিন্তু ইংরেজি লিখতে পারি না, কিন্তু প্রথমে ভালো করবা, লাস্টে ভালো করবা। আর মধ্যে যা তা লেখা যাবে না, সিম্পল সিম্পল সেন্টেন্স লেখো, এত পেঁচানোর দরকার নাই, যা পারো তাই লেখাও, কিন্তু লিখতে হবে, বুঝছো? লাইক চলে। হ্যাঁ, তো এই কাজটা করতে পারলে তোমাদের জন্য ইংলিশ প্যারাগ্রাফ রাইটিংটা খুব ইজি হবে। আর স্টোরি তো মুখস্থ, আর প্যারাগ্রাফ রাইটিংটা চলবে, এটা বললাম। তো এই ছিল আমাদের এইচএসসি ইংলিশ কিভাবে সহজে অথবা কম সময় করা যায় সেটার ভিডিও। তো ভিডিও ভালো লাগলে কিছু করার দরকার নাই, পড়তে বসো, ঠিক আছে?